ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং মেডিসিন ইউটিউব চ্যানেল। ইঞ্জিনিয়ারিং মেডিসিন চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আমি এখন একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আমরা জানি যেটা পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট 2012 ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটার মেনলি আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের উপর বেস করে। তোমরা থাম্বনেলটি দেখে অলরেডি বুঝে গেছো ভিডিওর বিষয়বস্তু। তো আমি বলি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের রিটেন রেজাল্ট বের করে দিয়েছে। যারা কোয়ালিফাই করেছো তাদের ফার্স্ট ফেজ ইন্টারভিউ শিডিউলও দিয়ে দিয়েছে। কারণ দুটো ধাপে বা তিনটে ধাপে হবে, যেহেতু মাঝে পুজো আছে, এরকম হতে পারে। তো ফার্স্ট শিডিউল যেটা দিয়েছে, অর্থাৎ ফার্স্ট ফেজ ইন্টারভিউ শিডিউল, যেটা কিন্তু এই 20 তারিখ থেকে, অর্থাৎ সেপ্টেম্বরের 20 তারিখ থেকে হতে চলেছে। 17 তারিখ অব্দি ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল, অর্থাৎ মেল করা, যেটা অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন। তো 20 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শিডিউলে ফার্স্ট ইন্টারভিউ হতে চলেছে। তারপরে ডে অনুযায়ী ডেট হিসাবেই তোমাদের ইন্টারভিউ শিডিউল রয়েছে। তো আমি তোমাদের সামনে যে এটা শেয়ার করতে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সর্বপ্রথম আমি এই ভিডিওটি শেয়ার করছি, সেটা হচ্ছে লাস্ট যে পিএসসি হয়েছিল 2017, অর্থাৎ 2017 নোটিফিকেশান, 2018-তে রিটেন এক্সাম হয়ে তার রেজাল্ট বেরিয়েছিল, 2019-এ ইন্টারভিউ হয়ে 2019-এর শেষের দিকে, অর্থাৎ 2019-এর ফেব্রুয়ারি মার্চের দিকে ইন্টারভিউ হয়েছিল, তার রেজাল্ট দিয়েছিল অক্টোবরে, দিয়ে যে পোস্টিং হয়েছিল সেই লাস্ট পিএসসি একজন যে রিটেন কোয়ালিফাই করে ইন্টারভিউ দিয়েছিল, সেই ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, অর্থাৎ আনসাকসেসফুল ক্যান্ডিডেটের ইন্টারভিউ শেয়ার। অনেক চ্যানেলে রয়েছে সাকসেসফুল, আমিও আমার চ্যানেলে শেয়ার করেছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পলিটেকনিক লেকচারার, কেএমসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সব কিছুরই সাকসেসফুল ক্যান্ডিডেটের। তো আমি আজকে শেয়ার করবো আনসাকসেসফুল ক্যান্ডিডেটের পিএসসি যেই লাস্ট বারে। কেন আনসাকসেসফুল বলা হচ্ছে? সে রিটেনে সাকসেস হয়েছিল, কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে সে আর কোনো ডিপার্টমেন্ট পায়নি, অর্থাৎ সিলেকশন হয়নি, এই জন্য ফাইনালি বলা হচ্ছে আনসাকসেসফুল। আর এই আনসাকসেসফুলের ইন্টারভিউ কেন শেয়ার করা হচ্ছে? তাহলে বোঝা যাবে যে তাকে কী কী কোশ্চেন ধরা হয়েছিল এবং সে কী রিপ্লাই দিয়েছিল। তার থেকে তোমরা বুঝতে পারবে যে তার ঘাটতিটা বা খামতিটা কোথায় ছিল, ঠিক আছে? এবং সেই আনসাকসেসফুল ক্যান্ডিডেট আর কেউ নয়, আমি। তো আজকে আমার ইন্টারভিউটি আমি শেয়ার করব পিএসসি জেই 2017। তো ফার্স্টে আমি বলে নিচ্ছি যে ইন্টারভিউয়ের যে পরিবেশটা বা ইন্টারভিউর এখানে কী ছিল, যেটা পিএসসি জেনারেলি তাই হয়। জেনারেলি 3 জন থাকে, 3 থেকে 4 জন। তো আমার সময় ইন্টারভিউ বোর্ডে 3 জন ছিল, তার ভিতরে ছিল একজন পিএসসির আধিকারিক বা মেম্বার, যেটাই বলি না কেন, আর 2 জন টেকনিক্যাল পার্সন, এই 3 জন। তো এই বছর 3 জনই থাকতে পারে, বা খুব জোরে 4 জন, একজন পিএসসি আধিকারিক, 2 জন টেকনিক্যাল, অথবা 3 জন টেকনিক্যাল। এই সিনারিওতে ইন্টারভিউ হয় পিএসসির কোনো একটা চেম্বারে। তো আমার সময় তাই হয়েছিল, একজন আধিকারিক আর 2 জন টেকনিক্যাল পার্সন। 3 জন, যে আধিকারিক প্রেজেন্ট ছিলেন তিনি একজন মেল ছিলেন, অর্থাৎ পুরুষ। তার চেম্বারে ইন্টারভিউ হয়েছিল, যেরকম চেম্বারে টেবিল থাকে, টেবিলের অপোজিটে তিনি বসেছিলেন, আর দুই পাশে 2 জন টেকনিক্যাল। আর যিনি বসেছিলেন পিএসসি, তার অপোজিটে ছিলাম আমি। আর ওখানে যার নিয়ম আছে, প্রথমে ওই সিরিয়াল অনুযায়ী, রোল নাম্বার অনুযায়ী পিএসসির পাশে একটা রুমে ওরা ডাকে। প্রথমে মেন একটা সবাইকে একসাথে ডেকে ডকুমেন্টসগুলো দেখে নেয়, জেরক্স কপিগুলো জমা নেয়, আর অরিজিনাল ডকুমেন্টসের সাথে মিলে ডকুমেন্টস ভেরিফিকেশনগুলো করে নেয়। ডকুমেন্টস ভেরিফিকেশন করার পরে তারপরে আবার পাশে আরেকটা রুমে পরপর বসিয়ে রাখে। তারপর সেখান থেকে মেন ইন্টারভিউয়ের রুমে ডাকে, যেটা জেনারেলি হয়। এটার ভয়ের কিছু নেই, যার যেরকম সিরিয়াল আছে এক এক করে এটা। তো আমারও ঠিক সেরকমই আমার ফার্স্ট হাফে ইন্টারভিউ ছিল। ফার্স্ট হাফে যতটা মনে আছে, অনেক বছর হলো, তো ওই 7-8 জনের পরেই ছিল। তো যথারীতি আমার টান আসলো, আমি দরজা খুলে গিয়ে বসলাম, স্যার আসবো, বাংলাতেই বলেছিলাম আসবো, যেহেতু বাঙালি বাংলা বলতে পারো, ওরকম না ইংলিশে বলতে হবে, আমি বাংলাতেই বলেছিলাম আসবো, বলে এসো বসো বলেছিল, যে বসো। বসলাম। তো 3 জন ছিল। প্রথমে যিনি পিএসসির যে ছিল, তিনি কিন্তু শুরু করেছিল, তার কাছে হয়তো ডকুমেন্টস বা ডিটেলসগুলো ছিল। তিনি দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিল, তো তোমার নাম কি? বললাম এরকম নাম। বাড়ি কোথায়? শিলিগুড়ি। আমার বাড়ি শিলিগুড়ি, নর্থ বেঙ্গল, শিলিগুড়ি থেকে গিয়েছিলাম। তো ওনার শোনার পরে একটা জিনিস আমি বলি, যেহেতু উনি ছিল, উনি কিন্তু নন টেকনিক্যালি কিছু কোশ্চেন এরকম কনভারসেশনের মাধ্যমেই জিজ্ঞাসা করেছিলেন। তো শিলিগুড়ি শোনার পরে সেই সময় ছিল, যেহেতু 2018 রিটেন দিয়ে 19-এ ইন্টারভিউ, সে সময় তার কি মানে আমার যেদিন ইন্টারভিউ ডেট ছিল, তার জাস্ট কিছুদিন পরেই আমার এই উত্তরবঙ্গে হচ্ছে লোকসভা ভোটের ডেট ছিল। মানে সেবারও 7টা ফেজে ভোট হয়েছিল, আমার যেটা মনে আছে, মানে এবারের মতো সেবারও 7টা ফেজে হয়েছিল। তো তার জাস্ট কিছুদিন পরে আমাদের এইদিকে ছিল। তো আমাকে জিজ্ঞেস করলে, যেহেতু আমি শিলিগুড়ি, তো বললো যে তোমার ওইখানকার লোকসভা ভোট কবে? তো আমি ডেটটা বললাম, এরকম আছে। তো তোমার ওইখানকার লাস্ট যে এমপি, বিদায়ী এমপি, তার নাম কি?
ঠিক আছে, আমি যথারীতি বললাম, কিন্তু উনি জানতেন জেনে আমাকে এখানে একটু ইন্টারফেয়ার করলেন। যে তার কারণ হচ্ছে আমি যে এমপিটা বলেছি সে আমি কিন্তু আমার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বলছি। তার কারণ আমার বাড়ি শিলিগুড়ি হলো, আমার ডিস্ট্রিক্ট ছিল জলপাইগুড়ি। ঠিক আছে, তো উনি শোনার পরে বললো যে উনি জানতেন যে ইনি তো জলপাইগুড়ির ছিল, ইনি তো দার্জিলিং ডিস্ট্রিক্টের ছিল না। উনি জেনারেলি যেটা হয় শিলিগুড়ি বললে মানে দার্জিলিং ডিস্ট্রিক্টে, হয়তো জেনে হোক না জেনে হোক দার্জিলিং ডিস্ট্রিক্টে। তখন আমি ওনাকে বললাম যে আমার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাড়ি হলো, আমার ডিস্ট্রিক্টটা জলপাইগুড়ি, শিলিগুড়ির একটা ছোট একটা পার্ট কর্পোরেশনের কিছুটা ওয়ার্ড আমার হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে, বাকি সব দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বাড়ি, তো তার এমপি ছিল এটা। তাহলে ঠিক আছে। তারপর আবার কজ বললো যে তাহলে দার্জিলিং ডিস্ট্রিক্টের লাস্ট যে বিদায়ী এমপি তার নাম কি, যথারীতি আমি বলে দিলাম। তারপর জিজ্ঞাসা করলো তিনি কোন দলের, বলে দিলাম। তো এইটা জিজ্ঞাসা করার পরে তারপরেই বললো যে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, ইংলিশে বলেছিল প্লিজ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, এটা আমার মনে আছে। কিন্তু যেহেতু প্রথম থেকে কনভারসেশনগুলো আমি বাংলাতে করেছি, আমি ইন্ট্রোডিউসটা ইংলিশে বললো, আমি কিন্তু বাংলাতেই দিয়েছি। এবার তাতে নেগেটিভ এফেক্ট এসছে কিনা আসছে সে পরবর্তীকালে বোঝা যাবে বা তোমরা জানবে, সেটা বিচার করবে। আমি বলবো যে কোনটাতে কী হতে পারে। তো আমি বাংলাতেই আমার নাম, যেটা জেনারেলি ইন্ট্রোডাকশন হয়, নাম, বাবার নাম, বাড়ি, আর আমার স্কুলিংটা বলেছিলাম। স্কুলিংয়ের মধ্যে হাই স্কুল আর হচ্ছে আমার গ্র্যাজুয়েশন যে বিটেক, এই বিটেকগুলো বলেছিলাম। মানে একদম পুরো ছোটোবেলার স্কুল থেকে শুরু করে সেই জিনিসটা কিন্তু আমি বলিনি। হওয়ার পরে তারপরে হবি কি, এই কি, সেই কি, এই জিনিসগুলো আমি আর একবারই বলিনি। যা আমার এই হবি অনেক ইন্টারাকশন মধ্যে থাকে, যে হবি এই সেই বলা আমি বলিনি, কারণ অনেক সময় হবি বা আমার স্পেশাল কোনো হবি নেই তেমনভাবে। হবি থাকলে সেখান থেকে অনেক রকমের কোশ্চেন আসে, তো আমি আটবারই সেটা বলিনি, সিম্পল শুধু নিজের সম্বন্ধেই বলেছি। তারপরে অনেক সময় হবি থেকে জিজ্ঞাসা করেনি, মানে আমার আগে বা পরে বা পরবর্তী দিনে যাদের ইন্টারভিউ হয়েছিল শোনা গেছে যে হবি জিনিসটা জিজ্ঞাসা করেছে, এবং যার যেটা হবি সে হবি রিলেটেড কিন্তু কোশ্চেন করতো। কিন্তু আমি হবি সম্বন্ধে বলিও না আগ বাড়িয়ে, তারা আমাকে জিজ্ঞাসা করেনি তোমার হবি কি, জাস্ট ইন্ট্রোডিউস ইয়োর সেলফটা শোনার পরে তারপরে আমি যে কিছুটা লিখে রেখেছি, মানে রিকল করেছি। অনেক দিনের তো রিকল হয়নি, কিছু জিনিস মিস হয়ে যেতে পারে, তো কিছু জিনিস আমি লিখে রেখেছি। তো আমার ইন্ট্রোডিউস হয়ে যাওয়ার পরেই উনি যে মানে যে পিএসসি আধিকারিক ছিলেন, তিনি কিছু ডিপার্টমেন্টের মন্ত্রীর নাম জিজ্ঞাসা করেছিলেন। ডিপার্টমেন্টের মানে আমাদের যে সেকশন আছে, অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে বা শেষ মন্ত্রী, এরকম প্রায় 4-5টা ডিপার্টমেন্টের মন্ত্রীর নাম জিজ্ঞাসা করে। শেষ মন্ত্রী জিজ্ঞাসা করেছিল, এটা আমার মনে আছে। শিক্ষামন্ত্রীর নাম জিজ্ঞাসা করেছিল। এরকম 4-5টা নাম জিজ্ঞাসা করার পরে আমাকে বলেছিল যে আচ্ছা তুমি কি এগুলো কি ইন্টারভিউ দেওয়ার আগে দেখে এসেছো? আমি সঙ্গে সঙ্গে বলি না, দেখে আসিনি, এগুলো আমার জানাই ছিল। তারপরে কোনো একটা আমার এক্সাক্ট মনে পড়ছে না, একটা ডিপার্টমেন্টের মন্ত্রীর নাম জিজ্ঞাসা করেছিল, যেটার অ্যান্সারটা আমি ভুল দিয়েছিলাম। ভুল কীরকম, অর্থাৎ জাস্ট কিছুদিন আগে চেঞ্জ হয়েছিল, মন্ত্রী তো চেঞ্জ হয় একটা সার্টেন টাইমের পরে। তো আমি যার নাম বলেছিলাম সে আগে ছিল, কিন্তু বর্তমানে যে ছিল ওটা আমার অতটা খেয়াল ছিল না, তো দিয়েছিলাম। তারপরে উনি ডাইরেক্ট বলেছিলেন উনি তো নেই, তখন আমি বলেছিলাম যে হতে পারে, তার কারণ ছিলেন উনি, যেহেতু একবার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পরে উনি চেঞ্জ হতে পারে, তো এটা আমার বর্তমানে কারেন্ট এটা জানা নেই। তখন বললো ঠিক আছে, তো তুমি আসার সময় তাহলে একটু ভালো করে দেখে আসতে পারতে, এরকম আমাকে বলেছিল। যাই হোক, তারপরে যেটা আরেকটা তিনি কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, যেটা আমার এখন মনে পড়লো, যে ওই ইন্ট্রোডিউস সেলফের আগে যেটা লোকসভা ভোটের যেটা বললাম, একটা জিনিস জিজ্ঞাসা করেছিল যে মানে আমার যে কেন্দ্রের যে লোকসভা সেটার ডেট অফ ইলেকশন, মানে ডেট অফ ইলেকশন মানে কবে ভোট হবে সেটাও জিজ্ঞাসা করেছিল। যাই হোক, তো এবার ওনার শেষ করার পরে যে বাকি দুজন ছিল টেকনিক্যাল পার্সন, তার ভিতর যে একজন ছিল বয়স্ক, দুজনেই ভালোই বয়স্ক ছিল। তো একজন তারপরে জিজ্ঞাসা করলো যে তাহলে তো বলো নারায়ণবাবু, এরকম করেই বলেছিল, এটা আমার মনে আছে, যে তুমি তাহলে তো আমি 2016-তে পাস আউট করি, তাহলে 2016 ইন্টারভিউ হচ্ছে 2019, তো 2016 পাস আউট হয়ে যাওয়ার পরে তাহলে এতদিন কী করলে বা কী করছো? তো আমি যেটা বললাম আমার হচ্ছে আমি একটা প্রাইভেট পলিটেকনিকে আমি পড়াতাম, অর্থাৎ এডুকেশন লাইনের সাথে যুক্ত ছিলাম পলিটেকনিকে। তো আমি যথারীতি বললাম যে আমি এরকম একটা প্রাইভেট পলিটেকনিকের নামও বলেছিলাম, যে এই পলিটেকনিকে আমি পড়াচ্ছি বর্তমানে। তো বললো বাহ, তাহলে কী কী সাবজেক্ট পড়াচ্ছ? তাও আমি বললাম যে এই সাবজেক্টগুলো পড়াই। তার মধ্যে আমি যেটা বলেছিলাম ইরিগেশন ইঞ্জিনিয়ারিং পড়াতাম, তারপরে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, তো সাবজেক্ট বললাম ইরিগেশন, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে ওই ড্রয়িং করাতাম, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তো সেটা আমি বললাম ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে সিভিলের যেগুলো থাকে সেগুলো। বললো বাহ ভালো। তারপরে টান করে চলে গেল যে তোমার চয়েস প্রেফারেন্স তুমি কী দিয়েছো, মানে আমি সাবজেক্টগুলো কী কী পড়াই ওগুলো শুনলো, শোনার পরে আর সেটাতে ঢুকলো না। তারপরে ডাইরেক্ট প্রেফারেন্সে যেটা আমাকে জিজ্ঞাসা করেছিল, যেটা চয়েস শিট থাকে, যে ডিপার্টমেন্টের প্রেফারেন্স, তুমি ডিপার্টমেন্টের প্রেফারেন্স কী কী দিয়েছো? তো আমার ফার্স্ট চয়েস পিডব্লিউডি ছিল, তো আমি পিডব্লিউডি, সেকেন্ড চয়েস ছিল আমার ইরিগেশন, থার্ড চয়েস ছিল পাবলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা জেনারেলি দেয়। তো এরকম করে বলার পরে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড অব্দি বলার পরেই আমাকে থামিয়ে দিয়েছে, মানে বাকি আর 4-5 শুনতে চায়নি। তো এটা হয়ে যাওয়ার পরে তো যখনই বললো যে তোমার ফার্স্ট চয়েস, মানে শোনার পরে যে তোমার ফার্স্ট চয়েসটা পিডব্লিউডি দিয়েছো, তাহলে ঠিক আছে, তো চলো তোমাকে আমি একটা কোশ্চেন করি আমার অভিজ্ঞতার থেকে, আমি যেটা হয়েছিল।
মানে যিনি ইন্টারভিউ নিচ্ছে তিনি বলছিল যে আচ্ছা ধরো একটা বিল্ডিং আছে, স্ট্রাকচার অর্থাৎ বিল্ডিং, সেই বিল্ডিংটা অনেকদিন আগে বানানো হয়েছে, অনেকদিন আগে সেই সময়কার কন্ডিশনের উপর বেস করে বা লোডের উপর বেস করে ডিজাইন করে বিল্ডিং বানানো হয়েছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই বিল্ডিংয়ে লোক সংখ্যা বেড়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ লোড বেড়ে গেছে, লোক সংখ্যা বেড়ে গেছে, তাহলে এবার বিল্ডিংটার আমার মানে ক্যাপাসিটি সেই বিল্ডিংটা নিতে পারছে না, কিন্তু সেই বিল্ডিংটাকে কী করে তার গ্রহণযোগ্য, অর্থাৎ বিল্ডিংটাকে না ভেঙে অর্থাৎ সেটাকে ধ্বংস না করে সেটাকে কী করে আমি বর্তমানের সাথে সেটাকে বিল্ডিংটাকে করতে পারি, মানে এরকম টাইপের যেটা জানতে চাচ্ছে, অর্থাৎ মানে লোক সংখ্যা বেড়ে গেছে, এখন সব কিছু লোড বেড়ে গেছে। তো এটা বলার পরে আমি বললাম হ্যাঁ সেটা করা যেতে পারে, যেটা আমাদের আন্ডার পিনিং বা আন্ডার পাইনিং যেটা বলি, মানে ফাউন্ডেশনটাকে স্ট্যান্ডিং করা, আমি বলেছিলাম আন্ডার পাইনিং করে ওটার ফাউন্ডেশনটাকে স্ট্যান্ডিং করে সেটাকে লোড ক্যারিং ক্যাপাসিটি বানানো যেতে পারে। তারপরে যেটা বললো যে হ্যাঁ সেটা করা যেতে পারে, আর মানে আরও কিছু জানতে চাচ্ছে। আর তো এখানে আমি একটু বলে দিই যে আমি আর বলিনি, এই পর্যন্তই বলেছিলাম, পরে হয়তো ভুলে যাও, তাদের আপনি বলে দিই, হয়তো তারা জানতে চেয়েছিল, যেটা আমি পরবর্তীকালে বুঝতে পারলাম যে শুধু ফাউন্ডেশনটাকে আন্ডার পাইনিং করে তার যে স্ট্যান্ডিং দিলাম সেটা তো হবে না, যে পুরো স্ট্রাকচারটা আছে, এবার যেটা মনে হয় রেট্রো ফিটিংটাও ওনারা হয়তো জানতে চেয়েছিল, কারণ আমার বিম কলাম যেগুলো আছে, বিম কলাম এদেরও তো স্ট্যান্ডিং করতে হবে, মানে ওদেরও তো লোড ক্যারিং ক্যাপাসিটি বাড়াতে হবে, কারণ লোডগুলো তো সেই বিম কলাম হয়ে যে আলটিমেটলি ফাউন্ডেশনের সয়েলে যায়, আমি তো শুধু ফাউন্ডেশনটাকেই ওটাকে স্ট্যান্ডিং করে যাচ্ছে, হয়তো এটা হয়তো জানতে চেয়েছিল। এটা একটা হয়তো আমার মানে হতে পারে, মানে ড্রব্যাকস, মানে আমি এটা বলতে পারিনি বা বলিনি। তারপরে ওনারা মানে আর মানে একটু মনে হচ্ছিলো এক্সপ্রেশন যে আর কিছু জানতে চাচ্ছে, ঠিক আছে, ওটা হয়ে গেল। ওই পর্যন্ত হয়ে যাওয়ার পরেই আর একটা দুইটা কোশ্চেন করেছিল, যে কোশ্চেনগুলো মানে ডাইরেক্ট কোশ্চেন, মানে আমার এখন মনে নেই অনেক দিন আগে, মানে ডাইরেক্ট কোনো কিছু করার থেকে ওরকমই মানে কংক্রিট টেকনোলজি আর ওই ফাউন্ডেশন থেকেই ডাইরেক্ট জিজ্ঞাসা করেছিল, ওই ফাউন্ডেশন ফুটিং নিয়ে যতটা সম্ভব মনে আছে, ওইটা ডাইরেক্ট অ্যান্সার হয়, আমার এক্সাক্ট এখন কোশ্চেনটি মনে নেই, ডাইরেক্ট ওইটার অ্যান্সার হয়। করতে করতে তারপরে যে আরেকজন যেটা ছিল টেকনিক্যালি, যখনই একজন করছিল উনি কিন্তু পাশে মানে অনেকটা আমার দিকে হা করে তাকিয়ে থাকা বা মাঝে মাঝে কী বললে মানে একটু ইন্টারফেয়ার করছিল, মানে ডিস্টার্ব করার মতো, মানে উনি কোশ্চেন জিজ্ঞাসা করে যাচ্ছে, অ্যান্সার দিচ্ছি, মাঝে মাঝে উনি কি বললে শিওর এরকম কিন্তু করছিল, এরকম কিন্তু করতে থাকে, মানে তোমাকে একটু করার জন্য। যাই হোক, তো ওনার পরেই ডাইরেক্ট যিনি মাঝখানে মানে একটু ইন্টারফেয়ার বা আরেকজন যে করছিল তিনি মানে কোশ্চেন করা শুরু করলো। কী করলো, প্রথম আগে জিজ্ঞাসা করলো যে ড্রয়িং, যেহেতু ওই যে আমি ড্রয়িং সাবজেক্টটা বলেছিলাম হয়তো ওনার মাথায় ওইটা ছিল, যে ড্রয়িং শিট, যে ড্রয়িংগুলো হয় ড্রয়িং শিটে কী কী ড্রয়িং শিট হয়, ঠিক আছে, এবার কী কী ড্রয়িং শিট হয় মানে উনি হয়তো ড্রয়িং আমি বলেছিলাম সাইজ হিসাবেই বলেছিলাম যে ড্রয়িং শিটের A0 A1 থেকে A4 অবধি বলেছিলাম, যে A0 সাইজ A1 A2 A3 A4, তার মধ্যে তারপরে বলেছিল সব থেকে বড়ো সাইজ কোনটা হয়, আমি বলেছিলাম A0, এবং সেটাতে জেনারেলি বিল্ডিং প্ল্যানগুলো A0 বা A1 পেজে করা হয়। বললো ঠিক আছে। তারপরে ওনার হাতেই কিছু একটা লেখার জন্য হোক বা করার জন্য একটা পেজ ছিল, জেনারেলি A4 পেজ, আমাকে পেজটা তুলে ডাইরেক্ট জিজ্ঞেস করলো যে এই পেজের সাইজ কি, আমি অ্যান্সার সঙ্গে সঙ্গে এটা A4 সাইজ, বললো A4 শিওর, আমি বললাম হ্যাঁ শিওর, থেমে গেল। এবার এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে উনি হয়তো আমার যেটা মনে হচ্ছে পরবর্তীকাল ইন্টারভিউ থেকে বেরিয়ে এসে মনে হলো আমি যে পেজগুলো বললাম A1 A2 A3 A4, তার সাথে হয়তো সাইজগুলো বললো মানে বেটার হতো, বা সাইজগুলোও জানতে চেয়েছিল হয়তো, ঠিক আছে, যেরকম পেজটা যেটা A4 সাইজ, আমি ডাইরেক্ট বললাম A4, ঠিক আছে, কিন্তু A4 এর তো পার্টিকুলার একটা সাইজ আছে 210/297 mm, ঠিক আছে, হয়তো উনি ওইটা বাকিটা হয়তো জানতে চেয়েছিল, ঠিক আছে, কিন্তু আমি A4 বললাম, বললো A4 শিওর, বললাম হ্যাঁ শিওর, বলে তারপরে চুপ হয়ে গেল, বা উনি ওইটা আর বলেনি যে A4, তো A4 এর সাইজটা কত হয় মানে ডাইমেনশনটা, ওটা কিন্তু উনি বলে নাই, বললে কিন্তু আমি বলে দিতে পারতাম, ঠিক আছে, তো A4টাই প্রথমে ইজিলি আসে, A4টাই বলে দিয়েছে, কিন্তু যেটা পরবর্তীকালে আমার যেটা মনে হলো যে ডাইমেনশনটা বলাটাও বেটার হতো বা বললে ভালো হতো। তো এটা ছিল, তো মোটামুটি এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করেছিল। আর অটোক্যাডের থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, ওই অটোক্যাডের যে ওই যে ডোনাট বলে একটা কমান্ড আছে, সেই কমান্ডের ইউজটা কী, ঠিক আছে, এটা একটা জিজ্ঞাসা করেছিল। করার পরে মোটামুটি এই হয়েছিল, আর কিছু তেমন জিজ্ঞাসা করেনি, বলার পরে বললো ঠিক আছে আসো, তারপর আমি উঠে চলে আসলাম। তো মোটামুটি এরকম হয়েছিল, 10-15 মিনিটে একটা ইন্টারভিউ হয়েছিল। তো এবার আসি যে মানে এই যে ইন্টারভিউটা হলো, তাহলে এইটা ইন্টারভিউর থেকে তোমরা মোটামুটি বুঝে গেছো বা আমার কি উপলব্ধি পরে যে কী অ্যান্সার দেওয়া উচিত ছিল বা কী হলো, কেন হলো না ইন্টারভিউয়ের পরে, এটা একটা হয়ে থাকে। এবার আমি যেটা বললাম যে ফাইনালি গিয়ে আমাদের যেটা হয় সিলেকশন বা কাট অফ রিটেন প্লাস ইন্টারভিউ, এটা আমি বলি যেটা RTI করে জানা গিয়েছিল যে আমার ইন্টারভিউতে মার্কস ভালোই ছিল, অ্যাবাভ 50 ছিল, তার মানে ইন্টারভিউটা অতটাও বাজে হয়নি। রিটেন মার্কসটা যে কাট অফ ছিল, সেবারের সিভিলের কাট অফ ছিল আমার যতটা মনে আছে জেনারেল কাস্টের, রিটেনে 200-এর মধ্যে 81 আমার যতটা মনে আছে। আমার একটা ভিডিও বানানো আছে, সেখানে কাট অফগুলো দেওয়া আছে, দেখে নিতে পারো, 81-এর মতন ছিল। কিন্তু যা মানে আমার হয়েছিল রিটেনে, তাতে দেখা যাচ্ছে আমার রিটেনের মার্কসটা অনেকটাই কম ছিল, মানে ওই বিলো 90 হবে,
বিলো 90, তো জাস্ট কাট অফটা হয়তো ক্লিয়ার হয়েছিল। তো ওভারঅলে গিয়ে আলটিমেটলি তার জন্যই হয়নি, বা এরকম হতো যে ইন্টারভিউ যদি আরও বেশ হতো 60 অ্যাবাভ যদি পেয়ে যেতাম তাহলে হয়তো হয়ে যেত। মানে ইন্টারভিউ 50-র উপরে ছিল, বিলো 60 ছিল। তো মোটামুটি ইন্টারভিউতে মার্কস ছিল, মানে পিএসসিতে যা দেখা যায় ইন্টারভিউতে কিন্তু অত বেশি মার্কস দেওয়া যায় না, 50-60 পাওয়া মানে অনেক। তো তার জন্য জেনারেলি কী হয়, রিটেনে মার্কস অনেক বেশি তুলে রাখতে হয়, তাহলে হচ্ছে সেফ জোন। রিটেনে অনেক বেশি মার্কস থাকলে এদিকে ইন্টারভিউতে কম মার্কস থাকলেও তেমনটা প্রবলেম হয় না, ঠিক আছে। তো ইন্টারভিউর ক্ষেত্রেও যে আমি যেটা বললাম যে অ্যাবভ 50 বিলো 60 ছিল, ঠিক আছে, বা এটাকেই অ্যাবভ 60 করা যেত, বা কী কী একটু ড্রব্যাক ছিল সেটা, যেরকম 1 নম্বর যেটা আমি বললাম বিল্ডিংয়ের যেটা ছিল, হয়তো রেট্রোফিটিং করে যে কলাম বিমের যে রেট্রোফিটিং করে তার যে স্ট্রেন্থেনিং করা, ওই জিনিসটা বললে হয়তো আরেকটু মার্কস হয়তো ক্যারি করতো, বেটার হতো। তারপর পেজের সাইজ, ঠিক আছে, ওটা ডাইমেনশনটাও ওনারা হয়তো জানতে চেয়েছিল, বা ডাইমেনশনটা বললে হয়তো আরও একটু মার্কসটা ক্যারি করতো বা বেটার হতো। তো এই ছিল হচ্ছে ওভারঅল আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আনসাকসেসফুল ক্যান্ডিডেট হিসাবে, ফাইনালি আনসাকসেসফুল। তো অনেকদিন ধরেই ইন্টারভিউটা শেয়ার করবো ভেবেছিলাম, যাক হাতে সময় নেই, আজকে শেয়ার করলাম। তোমাদের হাতে 2 দিন আছে, যাদের 20 তারিখে ইন্টারভিউ আছে। পরবর্তীতে যারা আছে ইন্টারভিউগুলো দেখো, ফেজ বাই ফেজ হবে। তার মধ্যে যদি আরও নেক্সট কোনো বর্তমান যারা ইন্টারভিউ দিচ্ছে তোমাদের মধ্যে কেউ যদি আগ্রহ হও, বা যদি আমি মানে খোঁজ পাই কারোর, বা জানাশোনা থাকে, কেউ যদি আগ্রহ হয়, অলরেডি যার ইন্টারভিউ হয়ে যাবে, কেউ যদি চায় যে তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা একটু চ্যানেলে শেয়ার করবে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি ভিডিও বানিয়ে চ্যানেলে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই।